আমার বিয়েটা যে কেমন একটা বিশৃঙ্খলার মধ্যে হয়েছে তা বোঝাতে পারবো না। কখনো বাবা রাজি না, আবার কখনো মা, কখনো আবার তারা দুজনে রাজি কিন্তু বাকি আত্মীয় স্বজন রাজি না। কিন্তু এর মাঝে কেউ একটু আমাকে জিজ্ঞাসাও করলো না আমি কি চাই। একজন ভালো বেতনের পাওয়া ছেলে দেখে বিয়ে ঠিক করার জন্য সবাই পাগল হয়ে গেল। যারা রাজি ছিল তাদের রাজি হওয়ার কারণ ছিল তিনি অনেক সুদর্শন পুরুষ, ভালো চাকরি করে। আর যারা রাজি ছিল না তারা রাজি ছিল না কারণ তিনি অবিবাহিত পুরুষ নন, কারণ এর আগেও তার বিয়ে হয়েছিল। তারপর কেমন একটা হবে হবে না এর গোলক ধাঁধার মধ্যে অবশেষে বিয়েটা হয়েই গেল। আসলে আমাকে জিজ্ঞাসা করলে আমি রাজি হতাম নাকি হতাম না জানি না। আফসোস তবুও থেকে যাবে যে কেউ আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করে নাই যে বিয়েতে আমি রাজি কিনা। তারপর খুব ঘরোয়াভাবে আমার বিয়েটা হলো, একেবারে অস্বাভাবিকভাবে। এতটাই অস্বাভাবিক যে আমাকে পুরাতন কাপড়ে বিয়ে দিয়ে দিল। নতুন শাড়ি যেটা বিয়ের উদ্দেশ্যে ওরা এনেছিল সেটা পরার সময় খেয়াল করে দেখা গেল শাড়িটার প্রত্যেকটি ভাঁজে ভাঁজে ছেঁড়া। বিষয়টি খুব অবাক করার মতো ছিল, কারণ শাড়িটা আমার শাশুড়ি ও বড় ভাসুরের স্ত্রী গিয়ে কিনেছিল। মেয়ে মানুষ অনেক খুঁটিয়ে দেখেন, তাহলে এমন একটা ভুল কিভাবে হলো তাদের? তারা খুব লজ্জা পাচ্ছিল, এটা বোঝা যাচ্ছিল তারা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। বিয়ের শুভক্ষণে আমি তাকে আমার বরকে একবার দেখার সুযোগ পাইনি। বিদায়ের সময় বাবা যখন আমার হাত তার হাতে রেখে বুঝিয়ে দিচ্ছিলেন তখন কান্না করার মধ্যে একবার তার দিকে চোখ গিয়েছিল। পুরুষ মানুষ এত সুন্দর হয় এটা তাকে দেখার আগেও আমার জানা ছিল না। অসম্ভব মায়া তার চেহারায় যেন চোখ ফিরিয়ে নেওয়াটা কষ্টকর। আমাকে আমার বাসা থেকে তারা যখন আমাকে নতুন বাসায় আনলো আমার একটা ঘোর কাজ করছিল, সেই ঘোর এখনো কাটেনি। আমি বসে আছি একটা হালকা আলোর ঘরে, যেখানে এখনো আমার নববিবাহিত স্বামী আসেনি। বাইরে অনেক গরম, অথচ এই ঘর বেশ ঠান্ডা। কোনো এয়ার কন্ডিশন চলছে না, তবুও ঘর ঠান্ডা। আমার শরীর শীতল হয়ে আছে, হয়তো আমি খুব নার্ভাস এজন্য এমন লাগছে। তখন হঠাৎ দরজা খুলে আমার স্বামী আসলো, তার নাম কাব্য আহমেদ। আবারও বলে সে একজন অসম্ভব সুদর্শন পুরুষ। তারপর সে ঘরে ঢুকে বলল, তোমার কি ক্ষুধা পেয়েছে? আমি মাথা নেড়ে উত্তর দিলাম না। তারপর সে আমার পাশে বসলো, আমার 2 হাত ধরে বলল, আমার এই ঘর অনেক খালি, যারা আমার একা থাকতে খুব ভয় লাগে। তুমি প্লিজ কখনো কোথাও যেও না, আমাকে রেখে কোথাও থেকো না প্লিজ কাব্য। তার কথার মাঝে হয়তো জাদু ছিল, কারণ আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা। এরপর কেন যেন আমি তার হাত জড়িয়ে বললাম, যাব না, কোনোদিন যাব না, আমি কোথাও যাব না। কাব্য তখন আবার আরও আমার কাছে এসে বলল এবং বলল, তোমার আমার ব্যাপারে কিছু জানার আছে কাব্য? না নেই। আমি আমার অতীত সেটাও জানতে চাও না? না চাই না। আমার বাসা থেকে তোমার বাসা তুমি যেভাবে ইচ্ছে সাজাবে, যা লাগবে শুধু আমাকে বলবে, আমি এনে দিব। শুধু ওয়াদা করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাব না, ওয়াদা করলাম। এরপর কাব্য আমার কাছে এসে আমাকে একটু একটু করে আদর করতে লাগলো। আমার খুব ভালো লাগছিল তার প্রতিটি ছোঁয়ায়, খুব খুব ভালো লাগছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর মধ্যরাত পর্যন্ত আমরা জেগেছিলাম। ভোরের আগে কাব্য ঘুমিয়ে পড়লো। আমি বাথরুমে যাব কিন্তু যেতে পারছি না, কারণ কাব্য প্রায় তার শরীরের সব জোর দিয়ে আমার হাত চেপে ধরে রেখেছে। আমি হাত ছাড়িয়ে যেতে নিলেই মনে হলো আমার সাথে আরও কেউ উঠে দাঁড়িয়েছে। আমি ঘুরে দেখলাম কাব্য বিছানায় শোয়া নেই, কেউ নেই। তারপর বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়লাম। সকালে দেরি করে ঘুম ভাঙলে আমার শ্বশুর শাশুড়ি এখনও আছেন, তারা বিকেলে চলে যাবেন। আর বাসায় আছেন কাব্যর ভাই। আমার একটা দেবর আছে, সে নাকি প্রতি সপ্তাহে 2 বার এসে থেকে চলে যায়। ও একটু গম্ভীর, কারোর সাথে কথা বলে না, আমি এখনো বলতে শুনিনি। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কাছে কেমন যেন ঘোর কেটে যাওয়ার মতো লাগছে। মনে হচ্ছে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু কিভাবে কি হলো, মনটা খুব খারাপ হয়ে গেল। আমার শাশুড়ি তার জামা গোছাচ্ছে, তাদের বাসার সময় এসেছে। সকালের নাস্তা তিনি বানিয়েছেন। নাস্তা টেবিলে দেখে খুব লজ্জা লাগছিল, প্রথম দিন নাস্তা বানাতে পারলাম না। আর আমার বসে বসে শ্বশুর পত্রিকা পড়ছে। তবে সবচেয়ে চোখে পড়ার মতো ছিল ইভানের বসে থাকা, কারণ ইভান বারান্দায় একটা চেয়ারে বসে আমার দিকে এক নজর তাকিয়েছিল। হয়তো আমার দিকে তাকিয়ে অন্য কিছু ভাবছিল। আমার চোখে চোখে পড়া সত্ত্বেও সে চোখ নামালো না। দেখলাম তার হাতে একটা ছুরি, সে অনবরত ছুরিটা আঙ্গুলের ফাঁক দিয়ে নাড়িয়ে যাচ্ছে। দৃশ্যটা আমার কাছে স্বাভাবিক লাগলো, তাই আমি নিজেই চোখ নামিয়ে সরে গেলাম। কারণ নতুন বউ বলে কথা। তখন শাশুড়ি এসে বলল, কাব্যকে ডেকে তুলে বউ, আমাদের একটা গাড়ি ঠিক করে দিতে বলো। আমি তখন পিছন ঘুরে দাঁড়াতে চমকে উঠি, কারণ আমার ঠিক আধা ইঞ্চি পিছনে ইভান দাঁড়ানো। সে বলল, আমি গাড়ি করে দিচ্ছি ইভান। আমার
আমার কাছে একটু কেমন যেন লাগলো তার কণ্ঠস্বরটা। আমার শাশুড়িমা বললেন, তুই আমাদের সাথে যাচ্ছিস? আমাদের বাড়িতে নামিয়ে আবার চলে আসবে। ইভান তখন কপাল কুঁচকে বলল, ভাইয়াকে কে বলো? আমি কেন যাব? ইভান, সে কি কথা? তোর ভাইয়ের নতুন বিয়ে হচ্ছে, সে কিভাবে যাবে? তুই চল। শাশুড়িমা, বিয়ে হলে কি যাওয়া যায় না? আমি তখন মা ছেলে কথোপকথনটা বেশ অবাক হচ্ছিলাম। 25 বছর বয়সী একটা ছেলে এতটুকু জ্ঞান রাখে না যে তার ভাই নতুন বিয়ে করেছে, সে কিভাবে তার বাবা মাকে নামিয়ে দিতে যাবে? বাসায় কি আমি একা থাকবো? আর এর মধ্যে কাব্যর আগমন। উফ, কেউ একটু ডাকলো না কেন আমাকে? চোখ থেকে ঘুম সরছিল না। তোমরা রেডি হয়ে গেছো আব্বু আম্মু? তখন শাশুড়ি মা সামনে গিয়ে তাকে বলল, বাবা, তোকে ডাকতে ইচ্ছে করছিল না, আবার না বলে কিভাবে যাই? তুই আমাদের একটা গাড়ি করে দে, আর ইভানকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসছি। তারপর সবাই তৈরি। কাব্য নাস্তা করে শুধু পাঞ্জাবির বদলে শার্ট পরে রওনা হলো। আমি শ্বশুর শাশুড়িকে বিদায় করে দরজার সামনে দাঁড়িয়ে আছি। ইভান সবার আগে নেমে গেছে। তখন তাদের সামনে কাব্য এসে আমার কপালে চুমু দিয়ে বলল, একা একা ভয় পেও না, আনিসের মা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি ওনাকে ফোন দিয়ে করে বলে দিয়েছি তুমি নাস্তা করে নিয়ে আমি দ্রুত চলে আসবো। কাব্য, তখন আমার লজ্জা লাগছিল, সাথে ভালোও লাগছে। তারপর ওরা চলে গেল। আমি আমার মোবাইল খুঁজে মাকে ফোন করলাম। কাল থেকে এখনো কথা হয়নি। আমি খুব আয়েশ করে নাস্তা টেবিলে বসে রুটি খাচ্ছি, সাথে ডিম ভাজি ও সবজি ভোনা। বেশ মজার রান্না। পাশাপাশি মায়ের সাথে কথা শুরু করলাম। কে কেমন এই বলা দিয়ে কথা শুরু। তখন হঠাৎ কথা বলতে বলতে আমার মনে হলো কাব্য দরজার বাইরে থেকে ডাকছে, যারা দরজাটা খোলো। আমি দৌড়ে দরজা খুলে দিতে দেখলাম সেখানে কেউ নেই। বাসাটা সিঙ্গেল ইউনিট, আশেপাশে অন্য কোনো ফ্ল্যাট নেই, কেউ নেই। তাহলে কে ডাকলো আমাকে? মা এখনো লাইনে। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কিছুক্ষণ আগে তোমার জামাই আওয়াজ শুনেছো? মাকে জিজ্ঞাসা করার কারণ ছিল এই যে আমার কানে যেই ডাকের আওয়াজ এসেছে তার জোরেই শোনা গেছিলো, হয়তো মাও শুনবে এত জোরে আওয়াজ। কিন্তু মা উত্তরে বললো সে কিছুই শোনেনি। তখন আমি একটু ঘাবড়ে গেলাম। ফোনের লাইনটা কেটে দরজার দিকে তাকিয়ে আছি, আর তখনই দরজায় ধাম ধাম করে আওয়াজ উঠলো। আমি চমকে উঠলাম এবং দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? তখন ওপাশ থেকে আওয়াজ আসলো, আরে পাগলি আমি, দরজা খুলো। আমি মুচকি এসে বলতে বলতে দরজা খুললাম। এত তাড়াতাড়ি চলে এসেছেন, কিন্তু এবারও ওপাশে কেউ নেই। এবার আমার কানের পাশ দিয়ে ঘাম ছুটছে। আমার এবার ভয় করতে শুরু করলো। আমি আবার চেয়ারে গিয়ে বসলাম, গ্লাসে পানি ঢেলেই খেলাম। এর মধ্যে আবারও কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। দিন এমন ঘটনা অস্বাভাবিক, কাউকে বলে সে পাগল বলবে, তাছাড়া আর কিছু না। 2বার দরজা খুলে যখন দেখছি কেউ নেই, তখন 3য়বার দরজা খটানোর আওয়াজ শুনে দরজা খোলার ইচ্ছে আর সাহস আমার নেই। এরপর হঠাৎ একজন বলে উঠলো, নতুন বউ দরজা খুলো, আমি তোমাদের কাজের বুয়া। তখন তবুও নিজের কানকে আমি বিশ্বাস করতে চাচ্ছি না যে কেউ এসেছে। আমি ধরে নিয়েছি এটা আমার কল্পনা। এরপর আবার মোবাইলে রিংটোন বেজে উঠলে দেখলাম কাব্য ফোন এসেছে। আমি রিসিভ করতে কাব্য বলল, দরজা খুলে, যারা বুয়া এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করলাম, কে দাঁড়িয়ে আছে? কাজের বুয়া, আনিসের মা। বলেছিলাম না আমি তোমাকে সে আসবে। এবার আমি চেয়ার থেকে উঠে দরজায় সামনে যেতে যেতে ফোনে বললাম, আপনি প্লিজ ফোনের লাইনটা কাটবেন না, লাইনে থাকুন। কেন, যারা কি হয়েছে? কিছু না, এমনি। তারপর দরজা খুলে দিতে আনিসের মা বলল, কি গো মামি, দরজা খুললে না কেন? আল্লাহ, শীতকালে এমনি ঘামছস কেন? আমি তখন মুখে হাত দিয়ে দেখি আমার সারা গায়ে তখন ঘামে ভেজা। তারপর বললাম, প্রেশার বেড়েছে বোধহয়। ও আচ্ছা, মামা কইলে তাড়াতাড়ি আইতে, চলেন রান্না করে দেই, আমি বাজার করে নিয়েছি। তারপর আনিসের মা ঘরে ঢোকার পর আশ্চর্য ঘটনা বন্ধ হয়ে গেল। সে অনেক কথা বলে, আমি শুনতে শুরু করলাম যাতে আমার মনোযোগটা বদলে যায়। কিছুক্ষণ পর কাব্য চলে আসলো। কাব্য ঘরে ঢোকার সাথে সাথে আনিসের মা বোবা হয়ে গেল। কোনো কথাই তার মুখ দিয়ে আর বের হয় না। দুপুরের রান্না আনিসের মাই করে গেল। খাওয়া দাওয়া শেষে কাব্য আমাকে তাদের এলাকাতে হাঁটতে নিয়ে বেরোলো। ঘোরাফেরা শেষে কাব্য রাতের আয়োজন করছে। সে নিজে হাতে রান্না করে আমাকে খাওয়াবে এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন কখনোই চুলার পাশে না যাই, এটাই তার অনুরোধ। সত্যি এমন স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। রাতে ঘুমানোর সময় আমার যতটুকু মনে আছে সে আমাকে মাথায় হাতিয়ে দিচ্ছিল, আরেক হাত দিয়ে শক্ত করে আমার হাত ধরে রেখেছিল। তারপর ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া। পরদিন রবিবার সূর্য ওঠার আগে কাব্য উঠে গেল। সকালে নাস্তা বানিয়ে আমাকে ডেকে তুললো। নাস্তা তৈরি করে আমার সামনে এনে দিয়ে বললো, ম্যাডাম, ঘুম কেমন হয়েছে? আমার খুব ইচ্ছে করছিল কাব্যকে সত্যিটা বলি যে গত রাতে আমার একেবারে ঘুম হয়নি, কারণ এর মধ্যে আমার 2বার ঘুম ভেঙেছে এবং আমি 2বার দেখেছি আমি একটা কবরে শুয়ে আছি।
একবার দেখেছি একটা কুকুর এসে আমার পায়ের বুড়ো আঙ্গুল কামড় দিচ্ছে, আরেকবার দেখলাম 4-5 জন লোক আমাকে কবরে ফেলে সমানে মাটি দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এমন কিছুই বললাম না, আমি শুধু বললাম ভালো হয়েছে। কারণ কাব্যের দিকে তাকিয়ে আমি অনেক কিছুই বলতে ভুলে যাই, অথবা কেমন একটা ঘুরে পড়ে যাই যা আমি বলে বোঝাতে পারবো না। তারপর কাব্য অফিসের জন্য বেরিয়ে গেল। আনিসের মা আসবে সকাল 10টায়। আমি ঘরে একা এবং আমার ভয় করছে গতদিনের কথা মনে করে। ঠিক যে সময় আমার শোবার রুম থেকে গানের আওয়াজ আসছে, যেন কেউ খুব সুরের মধ্যে গান গেয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে থাকলাম, কিন্তু সেখানে কেউ নেই। আওয়াজটা এখন আর গোসলখানা থেকে আসছে। তারপর আমি দরজা আমি খুলে সাহস করে খুললাম, আর খুলতে এক অর্ধ উলঙ্গ মহিলাকে দেখতে পেলাম। সে বাথটাবে বসে আছে, তার চুলগুলো দিয়ে পিঠটা ঢাকা, সে গান গেয়ে যাচ্ছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করবো এর আগে সে বলে উঠলো, আলমারিতে নীল টাওয়ালটা আছে, দাও তো। এই কথা শোনার পর আমি সেখান থেকে শুধু চিৎকার দিয়ে পালালাম, দিয়ে অন্য ঘরে দৌড়ে এসে রইলাম। ঘড়ির দিকে তাকাচ্ছি বারবার, 10টা বাজতে এখনো অনেক দেরি। আনিসের মা না আসা পর্যন্ত আমাকে একা থাকতে হবে। হয়তো এসব হ্যালোসিনেশন বারবার জ্বালা দিবে। হ্যাঁ, এসব কিছু হয়তো মাত্র হ্যালোসিনেশন। তারপর আমি দরজা খুলে সিঁড়ি বেয়ে নেমে যেতে চাইলাম, কিন্তু কি আশ্চর্য, 3তলা বসার সিঁড়ি শেষ হচ্ছে না। আমি যতবার নিচে নামছি ততবার আমাদের বসার দরজার সামনে এসে দাঁড়াচ্ছি। এভাবে অনেকবার হাঁপিয়ে উঠেছি আমি, বুক শুকিয়ে আসছে আমার। কোনো কিছু ভেবে ওঠার আগে আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম আমার পাশে আনিসের মা বসে আছে, আমি আমার ঘরে বিছানায় শোয়া। তখন আমি উঠে বসলাম, আর আনিসের মা বললেন, মামি ভাগ্য ভালো আমার কাছে একটা চাবি ছিল, নইলে তো আজকে কি হতো আল্লাহ জানে। কিন্তু আমার মাথায় কিছুই কাজ করছিল না। আমি এখনো কিভাবে, আনিসের মা কি করে আমাকে বাইরে থেকে এনেছে, এসব চিন্তা না করে জিজ্ঞাসা করলাম, খালা আপনি আমাকে ঘরে এনেছেন? ও মা কি কয়, ঘরে আনুন কেন? আমি তো দরজায় আসছিল, তাই দরজা খুলতেছেন না? আমি আইসা চাবি দিয়ে খুলি। কালকে মামা আমারে একটা চাবি বানাই দিছে। ও আচ্ছা। এখন আমার ভয় করছে, খুব ভয়। এমনটা হওয়ার কথা না, আমি তো সিঁড়ির সামনেই ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? আনিসের মা রান্নাঘরে চলে গেল। আমি একা একা থাকতে চাচ্ছিলাম না, আমিও একটা চেয়ার নিয়ে রান্নাঘরে পাশে গিয়ে বসলাম। তখন আনিসের মা বললো, মামি গোসল করেন না কেন? 12টা বাজে গেছে, গরম পানি লাগবে। আমি গোসলখানার দিকে তাকিয়ে বললাম, আজকে গোসল করবো না, কারণ ভয়টা আমার কয়েক জায়গায় থেমে গেছে। ওই মহিলা যদি আবার সে কি কন কি না কন, বিয়ের পর তাড়াতাড়ি গোসল করতে হয়। আগের ভাবি তো অনেকক্ষণ ধরে গোসল করতো, বইয়া বইয়া গান গাইতো গোসলখানায়। হঠাৎ আনিসের মায়ের কথা শুনে আমার কলিজাটা পানি শুকিয়ে গেল। যেই মহিলাকে আমি আজ দেখেছি সেও গান গেছিল। উনি কি তাহলে? বিয়ের তাড়াহুড়োতে আমি শুধু শুনেছিলাম আমার স্বামীর আগের স্ত্রী একদিন খুব জ্বর নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়ে গেছিল, আর সেখানেই মারা গেছিল। উনি গান গাইতেন খালা, গান গাইতেন, আর অনেক হাসি খুশি আসলো। সারাটা দিন কথায় কথায় আসতো, আমার ছাড়া তো কিছুই বুঝতো না। ভালো আসছিল অনেক। আহারে মাইয়াটা। হঠাৎ তখন পাশ থেকে কারো হাসির আওয়াজ আসছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলাম একজন মহিলা আমার উল্টো পাশে পিঠ ঘুরিয়ে বসে পায়ের নখে নেল পালিশ দিচ্ছে। আনিসের মা তখন আমার গায়ে হাত দিয়ে বলেন, মামি কি অসুস্থ? এত ঘামতেছেন কেন? তখন আরেকবার ঘুরে তাকাতে দেখলাম আশেপাশে কেউ নেই। আমি পাশে অস্থির হয়ে পড়ে আছি। খালা, আপনি আজকে আপনার মামা না আসা পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন প্লিজ? এইটা কেমনে করি? বাসায় পোলাপান আছে, রান্ধন লাগবো, খাওয়ার লাগবো, ওগো নইলে খালি পেটে থাকতে হইব। আপনি ওদেরকে আজ এই বাসায় আসতে বলেন, এসে এখানেই খেতে পারেন। না মামি, মামা আসলে অনেক রাগ হবে। না না, রাগ হবে না, আমি বুঝিয়ে বলবো। আপনার কি শরীরটা বেশি খারাপ? আমার শরীর ঠিক আছে, আপনি বেশি করে রান্না করেন। আপনার মামাকে আমি কিছুই বলবো না, আপনি ওদেরকে আসতে বলেন। তখন আনিসের বাবা মোবাইল হাতে ফোন নিয়ে ফোন করতেছে। আমি বসে আছি চেয়ারে, যেভাবেই আর ঘুরে ঘুরে বারবার করে আশপাশ দেখছি। আজ আনিসের মা থাকা সত্ত্বেও আমি গানের আওয়াজ পাচ্ছি, হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। আচ্ছা, আনিসের মা কি শুনতে পাচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমার সাথে কেন এমন হচ্ছে? সে কে? সে কি আমার স্বামীর প্রথম স্ত্রী? তারপর আনিসের মা তার বাসার সবাইকে ডেকে আমার বাসাতে খাওয়া দাওয়া করালো। এরপর কাব্য বাসার সবাইকে আগে, বাকি সবাইকে বিদায় করে আনিসের মা একা রইল। আনিসের মাকে এত সন্ধ্যা পর্যন্ত বাসায় দেখে কাব্যর বোধহয় ভালো লাগলো না। আমি তাকে বললাম আনিসের মা যেতে ছিল, কিন্তু আমি ধরে রেখেছি। কিন্তু কেন ধরে রেখেছি তা বলিনি, বলতে কেমন যেন দ্বিধা লাগছিল। তারপর আনিসের মা চলে গেল। এরপর শুরু হলো আমার প্রতি তার ভালোবাসা। আমি কাব্যকে পেয়ে সারাদিনে সব ভুলে যাই, সব ভয় দূর হয়ে যায়। কাব্য আজকেও রান্না করলে, রান্নার পর সে আমাকে নিয়ে ছাদে গেল। ছাদে নিয়ে জ্যোৎস্না দেখতে দেখতে গান গেয়ে শোনালো। কিন্তু গানটা আমি শুনেছি, হ্যাঁ শুনেছি, ওই মেলি গলার গান।
এই কথা ভাবতে ভাবতে পাশ থেকে হঠাৎ একই গান মেলি গলায় বেজে উঠল। আমার ডান পাশে কাব্য ছিল, কিন্তু আমি দেখলাম এখন সে নেই। আমার শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পিছন থেকে গানের আওয়াজ ভেসে আসছে, সেটা দেখার সাহস আমার নেই। তবু অনেক সাহস নিয়ে পিছনে ঘুরতে কাব্য আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে ধরে বলল, কি হয়েছে তোমার, এত জোরে চিৎকার দিলে কেন? কি আশ্চর্য ব্যাপার, আমি তো চিৎকার করিনি। তাহলে সে কোত্থেকে চিৎকারের আওয়াজ পেল? আমি কি সত্যি চিৎকার করছি? তাহলে কি আমি সব ভুলে যাচ্ছি? আমি তখন কাব্যকে কোনো উত্তর দিলাম না। আমরা বাসায় চলে আসলাম। ঘুমানোর আগে মুখ হাত ধুয়ে যখন ড্রেসিং টেবিলে মুখ দেখছিলাম, তখন মনে হলো আমার পাশ দিয়ে কেউ গেল। ফিরে তাকালাম, কাউকে দেখলাম না। তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি নিব, তখন কাব্য বলে, যারা তোমার শরীর কি খারাপ? কই না তো, তোমাকে দেখে তেমনটাই মনে হচ্ছে, কেমন দুর্বল দুর্বল দেখাচ্ছে। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসি। না লাগবে না, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই? আমি ডিম আনতে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো না, আমি আসছি। আমি তখন তাকে মানা করেও ফেরাতে পারলাম না। কাব্য যাওয়ার পর আমি রান্নাঘর থেকে একজন মেলি গলার গান শুনতে পাচ্ছি, তাই এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম কাব্য ডিম সিদ্ধ দিয়েছে এবং সেখানে সে চুলার পাশে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা একজন মহিলা। আমি হঠাৎ চমকে উঠলাম। তারপর আমি বললাম, কে আপনি? কথা শুনে কাব্য ঘুরে তাকালো। কে আপনি মানে? হঠাৎ কাব্য এগিয়ে আসতে একটা ছায়া হয়ে গেল, ওই মহিলা হারিয়ে গেল। আমি আর কিছু জিজ্ঞাসা করার অথবা বলার সাহস পেলাম না, শুধু বললাম, কিছু না। তারপর ডিম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে যখন বুকে খুব আয়েস করে শুয়েছিলাম, ঠিক তখনই মোবাইলের মেসেঞ্জারের নোটিফিকেশন বেজে উঠলো। চোখ ডলতে ডলতে মোবাইল হাতে নিলাম, নিয়ে দেখলাম মেসেজে দেখলাম, আমার আয়না আর কখনো চেহারায় দেখবে না। হঠাৎ মেসেজ রিকোয়েস্টের মেসেজটা পড়ে আমার হাত পা কেঁপে উঠলো। আমি উঠে বসলাম। যে মেসেজটা দিয়েছে সে আমার স্বামীর প্রথম স্ত্রী না। আমি সেজন্য কেঁপে উঠিনি। আমি কেঁপে উঠছিলাম এই কারণে যে যিনি মেসেজ পাঠিয়েছেন সে আরও 3 বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি তার ছবি দেখেছি আজ, চেহারা একেবারে ভুলিনি। খুব হাসি খুশিপূর্ণ ছবি। আনিসের মায়ের কাছ থেকে দেখেছি। আনিসের মা এর কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি ছিল তার। কি আশ্চর্য যে মরা মানুষও আমাকে মেসেজ পাঠায়, এটা কিভাবে সম্ভব? আমি খাট থেকে উঠে বসলাম, দেখলাম কাব্য ঘুমিয়ে আছে। আমার খুব পানি পিপাসা লেগেছে, কিন্তু উঠে যাওয়ার সাহস হচ্ছিল না। এর মধ্যে হঠাৎ করে মনে হলো ঘরের ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং চুল আশ্রাচ্ছে, লম্বা চুল। বাইরে ল্যাম্পপোস্টে আলোয় আর কিছু দেখা যাচ্ছে না। আমার বুক ধরপড় করছে খুব জোরে। আমি আর কিছু মনে করতে পারলাম না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বিয়ের 4র্থ দিন সকালে যখন চোখ খুললাম, তখন আমি বিছানাতে শোয়া। যেভাবে রাতে শুয়েছিলাম, কাব্য অফিসের জন্য রেডি হচ্ছে, খুব স্বাভাবিক সে। এর মানে রাতে কোনো কিছু সম্পর্কে সে অবগত না। আমাকে নাস্তা করিয়ে সে চলে গেল অফিসে, আর আমি ভয়ে ভয়ে একটা দরজায় বন্ধ করে শুয়ে রইলাম। প্রতিদিনের মতো আজও আমি অন্য ঘর থেকে গানের আওয়াজ শুনতে পাচ্ছি কেউ রান্নাঘরে রান্না করছে। হঠাৎ দরজায় বেল বেজে উঠলো। আমার ভয়ে উঠে যেতে ইচ্ছে করছে না এই চুল মেলানো মহিলাকে দেখতে। সে যে আমার স্বামীর প্রথম স্ত্রী তা বুঝতে আমার বাকি রইল না। কিন্তু সে আমার কাছে কেন আসে? আমি কেন তাকে দেখতে পাই? নাকি এসব কিছু ঘটে যাওয়া শুধু কল্পনা? কলিং বেল বেজেই চলছে। আমি সেখানে বসেছিলাম, সেখানে শক্ত হয়ে বসে আছি। এরপর ফোন আসলো মোবাইলে, আমি সেটাও ধরছি না। এসব আমার কল্পনা, কোনটা সত্য? না, একেবারেই না। অনেকক্ষণ পর আনিসের মায়ের আওয়াজ পেয়ে আমি বিছানা থেকে নেমে আসলাম। দরজা খুলতে দেখলাম ইভান এসেছে। তখন আনিসের মা বলে উঠলো, ও মামি, দরজা খুলেন না কেন? মামা একে অনেকক্ষণ ধরে খাড়ায় আছে। আমার মুখ তখন ঘামিয়ে আছে, কানের দুপাশ দিয়ে ঘাম পড়ছে। তখন ইভান বলল, আমি অনেকক্ষণ ডোরবেল দিয়েছি, ভাইয়াকে ফোন দিয়েছি। আপনি ঠিক আছেন ভাবি? এই ছেলেটা স্বাভাবিক কথা বললেও আমার কাছে অস্বাভাবিক মনে হয়। তাকে কোনো উত্তর দেওয়ার আগেই আবার কলিং বেল বেজে উঠলো। আনিসের মা দরজা খুলে দিলে। দেখলাম কাব্য এসেছে। সে আমাকে জড়িয়ে ধরলো আর বললো, যারা তুমি ঠিক আছে তো? দরজা খুলেনি, ভয়ে ফোন ধরছো না? কি যে ভয় পেয়েছিলাম আমি, সব ঠিক আছে তো? আমি কিছু বলার জন্য শক্তি পাচ্ছিলাম না। কে যেন অদৃশ্যভাবে আমার গাল চেপে ধরে রেখেছে। আমি কিছুতেই বলতে পারছি না। তখন কাব্য বটে উঠলো, যারা তোমার গায়ে তো জ্বর। আনিসের মা তাড়াতাড়ি বালতিতে পানি নিয়ে আসো, ওর মাথায় পানি দিতে হবে। তারপর কাব্য আমাকে কোলে নিয়ে করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। আমার গায়ে জ্বর সেটা আমি উপলব্ধি করতে পারিনি। বালিশে শুয়ে রয়েছি, আমার মাথায় পানি ঢালছে কাব্য। তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আনিসের মা পাশে দাঁড়ানো, তারই পাশে ইভান, আর তার পাশে দেওয়ালে হেলান দিয়ে মাথা নিচু করে বসে আছে আমার স্বামীর প্রথম স্ত্রী। আমার যত দিন যাচ্ছিল আতঙ্ক তত বেড়ে যাচ্ছিল। ইভান আমাদের বাসায় থাকছে কদিন? সারাদিন দরজা দিয়ে বসে থাকে ঘরে, জানি না কি করে। দিনে একবারও তো বের হয় না। আমার ওকে কেন জানি একেবারেই ভালো লাগে না। আর
আর এভাবে চলতে চলতে আজ আমার বিয়ের 11তম দিন। আমার শরীরটা আগের চেয়ে খুব খারাপ হয়ে গেছে, চোখ ডেবে গেছে, নিজেকে আয়নায় দেখতে ভয় করে। কাজে ব্যস্ত থাকার অনেক চেষ্টা করি আমি, যাতে অন্য কিছু টের না পাই। সেদিন কাজ করছিলাম রান্নাঘরের স্টোরে, যেখানে আনিসের মা মোবাইলে টর্চ জ্বালিয়ে একটা একটা করে জিনিস নিচে ফেলছিল, আর আমি নাকে কাপড় বেঁধে সেখান থেকে ছাঁটাই বাছাই করছিলাম। এর মধ্যে হাতে পড়লো একটা রোল করা কাগজ, যাতে কিছু লেখা ছিল। আমি শুকনো কাপড় দিয়ে সেটা মুছে নিলাম। সেখানে প্রায় লক্ষাধিক বার লেখা আছে, ভালোবাসি তোমাকে ময়না। কিন্তু আমার স্বামীর আগের স্ত্রীর নাম ময়না ছিল না, তার নাম ছিল মীরা। কিন্তু তাহলে এই ময়না কে? আনিসের মা কি যেন বলতেছে, কথাগুলো কানে আসছে না, শুধু কানে আসছে আমার ঘর থেকে কেউ গান গেছে। আমি কাগজ তোলার হাতে নিতে উঠে গেলাম। সেখানে কেউ বসে আছে, আমি শুধু দাঁড়িয়ে দেখছি। সে বিছানায় বসে পা ঝুলিয়ে গান গেছে। তখন আমি বলে উঠলাম, ময়না। মুহূর্তে সে শরীরে পা দোলানো বন্ধ হয়ে গেল, সাথে গানটাও। আমি সামনে এগিয়ে যেতে আনিসের মা এসে বলল, আপনি এখানে কি কইলেন? আর ময়না ময়না কইরা আপনি কারে ডাকেন? এটা তো মামা তার আগের বউরা আদর করে ডাকতেন। তখন আমি বুঝলাম তার নাম ময়নাই মীরা, আর মীরাই ময়না। আনিসের মা, তোমার আগের মামির সম্পর্কে আর কি জানো? আনিসের মা তখন ডানে বামে তাকিয়ে বলল, আমি যা জানি আপনার জানার কাম নাই, যত কম জানবেন ততই ভালো। এটা বলে আনিসের মা রান্নাঘরের দিকে চলে গেল। আমি উৎসুক হয়ে তাকে অনেকবার জিজ্ঞাসা করার পরে সে উত্তর দিল না। শেষের দিকে যখন জোড়াজুড়িতে কিছু একটা বলতে চাইল, ঠিক তখনই ইভান দরজার সামনে এসে দাঁড়ালো। দুপুরের খাওয়ার কিছু আছে? আমি খেয়ে বের হয়ে যাব। কোথায় যাবেন? আমি ইভানকে তুমি করে ডাকি, কারণ ভালো লাগে না। আমার মেসে চলে যাবো, খাবার না থাকলে বাইরে গিয়ে খাবো। বাইরে গিয়ে খেতে হবে না, আনিসের মা এমনি খাবার গরম করে দিচ্ছে, আপনি বসুন। আমি গোসলকে গেলাম, বের হয়ে খাবো। তখন আনিসের মা খাবার গরম করতে গেল। আমি কোনো কারণ ছাড়াই আমার ঘরের দিকে না গিয়ে ইভান যে ঘরে থাকে সে ঘরে গেলাম। আর যাওয়ার পর দেখলাম একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে এই ঘর থেকে। বিছানাপত্র সব আউলিয়ে গেছে, এর উপর ল্যাপটপ, মোবাইল, জামা কাপড় সব এলোমেলো। তখন কোনো স্পর্শ ছাড়া ইভানের ল্যাপটপের লাইটটা জ্বলে উঠলো, আর হঠাৎ আমি দেখলাম ল্যাপটপের স্ক্রিনে আমি আমি মানে আমি সম্পূর্ণ উলঙ্গ শরীরে। কিন্তু এটা তো আমার শোবার ঘরের ছবি, বোধহয় গত পরশুর ছবি, আমাদের স্বামী স্ত্রীর সঙ্গমের পরের মুহূর্ত এটা। এই সময়টা কাব্য আমার পাশ থেকে উঠে গিয়ে বাথরুমে গিয়েছিল। এটা ভাবতে ভাবতে হঠাৎ ল্যাপটপের লাইট আবারও বন্ধ হয়ে গেল, একাই একাই। তখন আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কোনো আওয়াজ না করে সেখান থেকে বেরিয়ে গেলাম। এসব কি হচ্ছে আমার সাথে? এ বিষয় নিয়ে আমি কোনো কিছুই কাউকে জিজ্ঞাসা করতে পারবো না। কেমন লজ্জার একটা কাজ করছিল। এটা কাকে বলা যাচ্ছি? আচ্ছা, এটা আমার হ্যালুসিনেশন না তো? আচ্ছা, হ্যালুসিনেশন মানুষ নিজেকে উলঙ্গ দেখে? আমি দরজা থেকে বের হয়ে দেখি ওই মানুষটা চেয়ারে দাঁড়িয়ে ফ্যান মুছছে। আমাকে দেখে ইঙ্গিত করে বলল, কিভাবে যে কাব্য তোমাকে বিয়ে করলো? সারাদিন বসে থাকো, ঘর দুয়ার পরিষ্কার করে কোনো কাম নেই। এবার আমার হাঁটু ভেঙে যাচ্ছে, সাথে সাথে আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। সাংঘাতিক এক আতঙ্ক আমার মধ্যে বিরাজ করছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু ভয়ের মাত্রা এবার অনেক গুণ বেশি। ঠিক তখনই আনিসের মা এসে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ও মামি, আপনার কি হয়েছে? কাঁদতেছেন কেন? মামিকো, ছোট মামা, তাড়াতাড়ি আসেন। এরপর আমার আর কিছু খেয়াল নেই। এরপর সন্ধ্যার দিকে আমার চোখ খুলে দেখলাম আমার হাত ধরে বসে আছে কাব্য। চেহারা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ কান্না করছে। ইভানও আমার পায়ের সামনে বসে আছে। ওকে দেখে আমি চমকে উঠলাম। কাব্য তখন আমাকে আরো শক্ত করে ধরলো। যারা, কি হয়েছে তোমার? এমন কেন করতেছো? আনিসের মাকে কোথাও দেখা যাচ্ছে না। সে কি চলে গিয়েছে? কোথায় গেল? কখন গেল? কাব্য কখন আসলো? আমি তো শাড়ি পরা ছিলাম, তাহলে আমাকে সালোয়ার কামিজ কে পরালো? ইভান না তো? ও আবার আমাকে জামা কাপড় খুলে ছবি তুলে নিত। ছি, কি ভাবছি? আমার অস্বস্তি লাগছে, চিৎকার করতে, বলতে ইচ্ছে করছে বের হয়ে যাও এই বাসা থেকে, কিন্তু কি বলবো, কাকে বলবো, কে বিশ্বাস করবে আমার কথা? আমি তখন সব বাদ দিয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে দিলাম, কোনো প্রশ্ন করলাম না। আজ ইভানের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল না। কাব্য তখন আমারকে শক্ত করে ধরে রাখলো আর বললো, ক্ষুধা পেয়েছে? আমি খুব শান্ত মতো উত্তর দিলাম, হুম। তারপর কাব্য আমাকে খাইয়ে দিয়ে তারপর মাথায় হাতিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমার আজ অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে কাব্যকে, প্রশ্ন করতে ইচ্ছে করছে অনেক, মানে অনেক কিছু জানা বাকি আছে। অনেক কিছু না জানলে অনেক দেরি হয়ে যাবে। বারবার দরজার দিকে তাকাচ্ছি, দরজাটা লক খোলা আছে কিনা। ঘুমিয়ে পড়ার পর কেউ তো ঘরে আসবে না তো? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখলাম আমার শাশুড়ি আসছে। সব ঘরে গিয়ে খুঁজে দেখলাম ইভান বাসায় নেই, সে চলে গেছে। কাব্য আজ অফিস থেকে ছুটি নিয়েছে। সে আমার ঘুম ভাঙা দেখে বলল, চলো চলো, তৈরি হয়ে না, আমরা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যাব। এখনো তো শ্বশুর বাড়ি দেখলে না, একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে তোমার জন্য কাব্য। চলো মা,
আমার কাছে কয়েকদিন থাকবে, ভালো লাগবে তোমার। আর তোমার আম্মা আমাকে বারবার ফোন দিয়ে বললেন যেন তোমাকে দেখে খেয়াল রাখি। তারা না তো কি হয়েছে, আমি তো মা, আমি তোমার খেয়াল রাখবো, শাশুড়ি মা বললেন। তখন হঠাৎ খেয়াল আসলো আব্বা আম্মার সাথে 2 দিন ধরে কথা হয় না, তারা হজ করতে গেছেন। আমি তেমন কোনো কথা বললাম না, তৈরি হয়ে নিলাম। ট্রেনের টিকিটের সাথে সাথে পাওয়া যাবে না বলে আমরা বাসে করে রওনা হলাম। আসার সময় আনিসের মায়ের সাথে দেখা হলো না, তাহলে একবার জিজ্ঞাসা করতাম যে আমার জামাটা পাল্টিয়েছে কে, আর সে আমাকে একা ফেলে চলে গিয়েছিল কিনা। ইদানিং আমি খুব ভাবতে ভাবতে ভুলেই যাই আশেপাশে কি হচ্ছে। যেমনটা এখন ভুলে গেছি যে আমি বাসের 20 মিনিট বিরতির পর 8 ঘন্টা যাবৎ বাথরুমে বসেছিলাম। তখন হঠাৎ খেয়াল করলাম দরজা খটখটিয়ে চলছে বাইরে থেকে মানুষ। তখন আমার খেয়াল আসলো আমি বাথরুমে আসার সময় কাব্য আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি আসবো সাথে। আর আমি তাকে মহিলা টয়লেটের সামনে দাঁড়াতে মানা করছিলাম। কি মনে করবে মহিলারা সেটা ভেবে, অথচ আমি এতক্ষণ যখন এখানেই আমি ভুলেই গেলাম। দরজা খুলতে দিতে কাব্য আমাকে ধরে বাইরে নিয়ে আসলো। সেও ঘামিয়ে গিয়েছিল, হয়তো আমাকে নিয়ে খুব চিন্তা করছিল সে। আমার শাশুড়ি আমাকে পানির বোতলে এগিয়ে দিয়ে বললো তুমি এখানে কেন, আমরা যেই রেস্ট হাউসে নেমেছিলাম সেখানে তো টয়লেট আছে। আমি ডানে বামে তাকিয়ে অনেকবার ভয় পেলাম, খুব পুরনো একটা রেস্ট হাউস এটা, চারিদিকে অনেক অন্ধকার। আমি যখন ঢুকছিলাম তখন একটু অন্ধকার ছিল না। যেই রেস্ট হাউস বাস থামছিল এটা সেখান থেকে অনেক দূরে, তাহলে আমি এখানে কিভাবে আসলাম। আমি তখন শুধু মুখ ফুটে বললাম আমার নুপুরটা এখানে পড়েছিল তাই নিতে এসেছিলাম। এই বলে হাতের মুঠ খুললাম আর দেখলাম আমার হাতে একটা নুপুর। আমি জানি না এটা কার, আমি জানি না আমি এই কথাটা কেন বললাম, তবে আমার হাতে নুপুর দেখে কাব্য খুব বিরক্ত হলো। একটা নুপুরের জন্য এত দূর আসবে তুমি? পুরনো রেস্ট হাউসে খুঁজে পেয়েছি তোমাকে, পাগলের মতো খুঁজছি। কেন এমন করতেছো যারা? কাব্যের কথা শুনে তখন মনে পড়লো আমার নাম যারা, তাই তো? আমি তো যারা, তাহলে এতক্ষণ কেন মনে হচ্ছিল আমি অন্য কেউ? তখন খেয়াল করলাম বাসের লোকজন চেঁচামেচি করছে, কেউ কেউ টিটকারি করে বলছে স্বামী স্ত্রীর রোমান্স বাসেও করেন, আর কতক্ষণ আপনাদের জন্য বাস থামিয়ে রাখবেন। কেউ আবার বললো পাগল ছাগল কোত্থেকে যে বাসে ওঠে। এগুলো কথা শুনে লজ্জা করতেছিল খুব, তাও কেমন যেন একটু পরপর আমি ভীষণ আনমনা হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ উঠে ঘুমিয়ে পড়লাম। পরবর্তীতে ঘুম যখন ভাঙলো তখন আমরা পৌঁছে গিয়েছি। কাব্য আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমরা চলে এসেছি, চলো। আমি এর আগে কখনো এখানে আসিনি, এই প্রথম, তবুও আমার কাছে সব পরিচিতি মনে হচ্ছে। অনেকটা কথা তো বলাই হয়নি, প্রায় 10-12 ঘন্টা যাবৎ আমি কোনো হাসি অথবা গানের আওয়াজ শুনতে পারছি না। তারপর আমরা কাব্যর পৈতৃক বাড়িতে গেলাম। সবাই নতুন বউকে বরণ করতে দাঁড়িয়েছে। আমার শ্বশুরকে পা ধরে সালাম করে নিলাম। আসার পথে 2-3টা মুখ খুব গম্ভীর করে আমার দিকে তাকিয়েছিল দেখলাম। আমার মনে হয় আমি কোথায় যেন এদের দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে প্রায় অনেক সাজগোজ করে একটা ঘরে বসলাম। অনেক মানুষ এসেছে আমাকে দেখতে, কেউ কেউ বলে গেল আগেরটার চেয়ে এইটা সুন্দর। আমার এই কথা শুনে খুশি হওয়ার কথা ছিল, তাই না? অথচ হলো উল্টো। আমার খুব রাগ উঠে গেল, সহ্যই হচ্ছিল না এসব কথাবার্তা। উঠে গেলাম সবার মাঝ থেকে। তখন কাব্য এসে বললো কী হয়েছে, কোনো সমস্যা? মাথাটা খুব ব্যথা করছে, জার্নি করেছো তাই খারাপ লাগছে, চলো শুয়ে পড়ো। আমি মাথা হাতিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, চলো। আমি বাধ্য স্ত্রীর মতো তার মোতাবেক ঘুমাতে চলে গেলাম। কাব্য অনেকক্ষণ মাথা হাতানোর পর আমার আজ ঘুম আসছিল না, কিন্তু আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। কাব্য তখন পাশ থেকে উঠে গেল, আমার ব্যাগ থেকে কি যেন একটা বের করে নিল, এরপর বেরিয়ে গেল। আমি মিটমিট চোখে দেখলাম সে ঘর থেকে একটু দূরে গেল। জানলার দিকে তাকিয়ে দেখলাম কাব্য সেটাকে পুকুরের দিকে তাক করে উড়িয়ে মারলো। পানি থেকে ঝন করে আওয়াজ হলো। এটা সেই নুপুরটা আমি যেখানে আমার হাতে পেয়েছিল, যেটা আমার হাতে সম্পূর্ণ গায়েবভাবে এসেছিল, কিন্তু এটা কাব্য কেন ফেলে দিল? তারপর কাব্যর ঘরে ফিরে আসার আগে আমি জানলার পাশ থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসলো। পরদিন সকালে ঘুম ভাঙলো নুপুরের আওয়াজে। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম, বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে, এবং আমি তখন আবিষ্কার করলাম যে নুপুরটা আমি গতকাল পেয়েছি, যেটা রাত্রে কাব্য পানিতে ফেলে এসেছিল, সেটা এখন আমার পায়ে। আমি পা নাড়াচাড়া দেওয়ার পর আওয়াজ হচ্ছে। তখন দেখলাম কাব্য আমার পাশে শুয়ে আছে। আমি নুপুর দুটো হাতাচ্ছি, খুব ভালো লাগছে আমার, খুব বেশি।